আমি ভাই 20 টাকা, 100 টাকা, 150 টাকা, 300 টাকা দিয়ে ক্যালিগ্রাফি বিক্রি করছি। শিল্প আমাকে তো খাওয়া দিবে না, ঠিক না? শিল্প দিয়ে বাংলাদেশে কিছু করতে পারা মনে হয় না সম্ভব। শিল্প এমন একটা জিনিস, আপনি ধরবেন ছাড়বেন এরকম হবে না। যদি পুরোটাই লেগে থাকেন তাহলে শিল্প আপনাকে কিছু দিবে, আর যদি তাকে আপনি মনে করেন যে পার্ট টাইম, তাহলে শিল্প আপনার থেকে আস্তে আস্তে হারা যাবে। মানে কোনো রকম লামসাম দিয়ে শিখে ফেললাম, তাহলে এই কাজ আপনাকে সঙ্গ দিবে না। বাংলাদেশের যে জমিন, এটা আসলে ক্যালিগ্রাফির জন্য উর্বর না। তা বাংলাদেশের মানুষ মূলত আরবিটা বুঝে না। শুধুমাত্র লেখক আমি, এই লেখনী দিয়ে আমি আমার জীবন চলে যাব, বাংলাদেশে ভাই এই সুযোগটা এখন আসেনি। ছাত্রলীগের নেতারাই আসে, যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে কিন্তু ধরে নিয়ে যাবো। আমি তো ভয় পাইছি, এত পরিমাণ তারা ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করছে। স্বতন্ত্রভাবে একটা পেশা হিসেবে নেওয়ার সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে কি মনে হয়? আমার মনে হয়, আমি তো ছোট মানুষ, বাদ বাকি আমার মনে হয় এখনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সাম্প্রতিকের আজকের এই পর্বে আমি আলামিন আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আমাদের যতগুলো পৃথিবীর ইতিহাসে যত আন্দোলন হয়েছে বা আন্দোলন হয়, আপনারা যারা দেখেছেন বা দেখছেন, যারা দেখার সুযোগ হয়েছে, আমরা যে রিসেন্টলি যদি কিছু আন্দোলনের কথা বলি, আরব বসন্তের কথা, সেই সময় মুসলিম দেশগুলোতে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনের কথা, বা আমেরিকায় যে সিভিল ওয়ারের সময় যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো, বা ইউরোপে যে রেনেসা বা আন্দোলন হয়েছে সেটা, বা ইরানে যে বিপ্লবগুলো হয়েছে, ইরানের যে আন্দোলন হয়েছে সেগুলো, সবগুলোতেই এই আন্দোলনগুলোতে ছোট 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 বিষয়গুলো পুরো আন্দোলনে একটা ব্যাপক ভূমিকা রাখে এবং পরবর্তীতে দেখা যায় ছোট্ট একটা বিষয়কে ট্রিগার করেই এই আন্দোলনগুলো বিভিন্ন দিকে মুভ করে। দর্শক, আমরা আজকে মূলত ক্যালিগ্রাফি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের 24-এর যেই সারা বাংলাদেশ জুড়ে যে ছাত্রদের আন্দোলন করেছিল, সেই ছাত্রদের আন্দোলনে একজন ছাত্রের বা একজনের ক্যালিগ্রাফি, অনেকেই ক্যালিগ্রাফি করেছে, অনেক জায়গায় করেছে, পরবর্তীতে অনেক কিছু হয়েছে, বাট একজনের ক্যালিগ্রাফি যেটা খুব বহুল প্রচারিত হয়েছে বা মানুষের চোখে লেগেছে বা মানুষ যাকে দেখেছে এরকম। আমরা ক্যালিগ্রাফির ব্যাপারে যদি আরেকটু পেছনে ফিরে যাই, আমরা আমাদের মুসলিম ইতিহাসের সাথে সম্পৃক্ত যেহেতু ক্যালিগ্রাফি, আরবি ক্যালিগ্রাফি যেটা, সেটা আমরা যদি 691 হিজরির কথা যদি বলি, সেই সময় খলিফা ছিলেন আব্দুল মালিক। তার সময় আমাদের যেই জেরুজালেমের ডোম অফ রক আছে, এর পাশে সূরা আসর এবং মারিয়ামের কিছু আয়াত ক্যালিগ্রাফি করা আছে। এটা হয়তো আমরা অনেকেই জানি না বা আমরা অনেকেই দেখিনি। এরকম আরও অনেক জায়গায় অনেক রকম ক্যালিগ্রাফি আছে বা ক্যালিগ্রাফি আমরা দেখি বা দেখতে পাই। দর্শক, আমরা সেই প্রসঙ্গে ফিরে আসি। তো আজকে আমরা আলোচনা করতে চাই তার সাথে যার গ্রাফিতে বা যার আঁকা সেই ক্যালিগ্রাফিটা দেখেছেন আপনারা, অনেকেই জানেন, এবং আমরা জানতে চাই তার কথা। সে কেন, কি মনে করে সেটা এঁকেছিল, কোন কনসেপ্ট থেকে এঁকেছে, তার শেখার শুরুটা কিভাবে, বা সে কি চিন্তা করছে, আমরা পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। হয়তো বা এখান থেকে আমরা কিছু ফাইন্ড আউট করব যে আসলেই ক্যালিগ্রাফি আমাদের বাংলাদেশের যে এখন যে চর্চার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বা সবাই চর্চা করছে, এই বিষয়টা আসলে কিভাবে হচ্ছে। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলোচনার জন্য সাম্প্রতিকের আজকের পর্বে ওসাইদকে। ওসাইদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছো? তার এই তো আলহামদুলিল্লাহ। 24-এর পরে তো লম্বা সময় কেটে গেল, তারপরে সেই তোমার বিখ্যাত যেই আঁকানো যে দেওয়াল চিত্রটা, সেটা নিয়ে শুরুতেই আমাদের দর্শকদের একটু বলো, মানে কেন ছিল এই কনসেপ্ট বা কি মনে করে শুরু করেছিল এটা? প্রথমে শুরু করতে চাই যে আমি একজন স্টুডেন্ট। প্রথম হচ্ছে আমি মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসায় থাকা অবস্থায় একটা মাদ্রাসার ছাত্র কিন্তু স্বাধীনভাবে ক্যালিগ্রাফি চর্চাটা করতে পারে না। মাদ্রাসার ভিতরে যে নিয়ম আছে, সেই নিয়মের বাহিরে গিয়ে এই চর্চাটা তার হয়ে ওঠে না। যতটুকু করতে পেরেছি আর কি। প্রফেশনালি ক্যালিগ্রাফি শুরু করেছি 18 সাল থেকে। এর আগেও ক্যালিগ্রাফি করতাম, কিন্তু সেটা ছিল আপনার আঁকিবুকি আর কি, যেটাকে বলে। তো ওইভাবেই আস্তে আস্তে শুরু করা, আস্তে আস্তে মানুষের মাঝে আসা। কিন্তু আসলে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আসলে দেশকে আমি কতটুকু দিতে পেরেছি, মানুষের মাঝে আমি কতটুকু পৌঁছাতে পেরেছি। তো ওই জায়গা থেকে চিন্তা করলাম, আমরা আমাদের বাপদাদার আমলের 71-এর যুদ্ধের কথা শুনছি। এরপরে আমরা বিভিন্ন আন্দোলন দেখছি, আমাদের শাপলা চত্বর আন্দোলন, 21-এর মোদি বিরোধী আন্দোলন আমরা দেখেছি এবং সশরীরে সেখানে উপস্থিত থেকেছি। তো এইবারের গণ অভ্যুত্থানের যে ব্যাপারটা, সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এটা একদম সকলের হৃদয়ের একটা চাওয়া ছিল, বাংলাদেশ, দেশকে নতুনভাবে দেখা। তো যখন আন্দোলনটা শুরু হয়,
আপনার জুলাই থেকেই তো শুরু হলো। তো জুলাইয়ের সম্ভবত 18-19 তারিখে একদিন রাতে আমি প্রথম সিদ্ধান্ত নিলাম, আন্দোলনের সবচেয়ে বেশি মানুষের মুখের কথার চেয়ে হাতের কথায় কাজ হয় বেশি। যেমন আমরা এই সাম্প্রতিক সময়ে মারা গেলেন হেলাল হাফিজ সাহেব, উনার একটা কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়, সেই তখনকার সময়ে কিন্তু তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। এটা কিন্তু হাতের কথা, উনি কিন্তু মুখে এটা বলেননি। তারপরে দেখা যায় আমরা সিরিয়ার যে ব্যাপারটা দেখতে পাই সেটা হচ্ছে যে 13-14 বছরের একজন কিশোর, সে লিখছিল যে ডাক্তার এবার তোমার পালা। হ্যাঁ, তো এই কথার ভিত্তিতে কিন্তু গৃহযুদ্ধ লেগে গেছিল। মানে কথার কি শক্তি, এটা কিন্তু সে মুখে বলেনি, হাতে বলছে। তো একজন ক্যালিগ্রাফার হিসাবে, একজন শিল্পী হিসাবে, আমি যেহেতু হাতে কাজ করি, আমার এটা মনের চাহিদা ছিল যে আমি এমন কিছু কাজ করব যেটা আমার দেশের জন্য কাজ হবে। আমি তো এখন যারা মারা যাচ্ছে, আমি ওই কাতারে গিয়ে যদি মরে যাই, ঠিক আছে, আমি দেশের জন্য শহীদ হলাম, ঠিক আছে, কিন্তু আমি যে হাতের লিখনি যে শক্তি, ওই শক্তিটা আমি দেখায় যেতে পারলাম না। তো ওই জায়গা থেকে 18 তারিখ রাত্রে আমার মনে আছে আমি হচ্ছে কামরাঙ্গীর চরের একটা দেয়ালে আপনার ক্যালিগ্রাফি করতে যাই। গ্রাফিতি করতে যাই, আমার কনসেপ্ট ছিল যে সকলেই তো প্রোফাইল লাল করতেছে, আমি দেয়াল লাল করব, এই টাইপের একটা ইয়া ছিল। তো ওই রাত্রে আমি প্রথম বাধার সম্মুখীন হই। ছাত্রলীগের নেতারাই আসে হুন্ডা টুন্ডা নিয়ে, আইসা একদম কি করতেছি, লাল কেন, অনেক ধরনের প্রশ্ন। আচ্ছা করো দেখি শেষ পর্যন্ত কি হয়, যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে কিন্তু ধরে নিয়ে যাবো, এই টাইপের একটা ব্যাপার। আমি তো ভয় পাইছি, ঠিক আছে। ভয় পেয়ে তারপরেও আমার যতটুকু মেসেজ দেয়ার আমি অতটুকু দিয়ে কোন রকম ভাই এক প্রকারের পালায় চলে আসছি। কিন্তু আমার ভিতর একটা ক্ষোভ ছিল ভাই, যে কাজটা করতে পারলাম না, আমি দেশকে যেটা দিতে চাইতেছি আমি ওটা দিতে পারলাম না, একটা ক্ষোভ ছিল। এরপরে তো আর সাহসে আসলে কুলাইতে পারিনি। মানে এত পরিমাণ তারা ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করছে, আসলে আমাদের মতো, আমরা তো এখনো ছোট, আমরা ওই সাহসটা করে উঠতে পারিনি। যাই হোক, এরপরে আন্দোলনে সম্পূর্ণ সক্রিয় ছিলাম। আন্দোলনের পরে আলহামদুলিল্লাহ বিজয় আসলো। আমার ভিতরের ওই ক্ষোভ, ওই যে চাপা কষ্টটা কিন্তু এখনো শেষ হয়নি, যে আমি আমার হাতের ভাষা দিয়ে আমি কিছু বোঝাবো। এরপরে আপনারা জানেন যে আমরা ভার্সিটিতে একটা বাধার সম্মুখীন হলাম। যাই হোক, ওটা লম্বা ঘটনা। এই বাধার পরেই ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা আমাকে বলে যে আপনারা আসেন, আমাদের এখানে দেয়াল আছে, যা ইচ্ছা তা আর্ট করে দিয়ে যান। সেখানে যাওয়ার পরে এত বাধার পরের কাজটা আসলে আমার মনে হয় যে যেরকমটা হওয়ার ওরকমটাই হইল। তো এই কাজের পিছনের ইতিহাসটা তো বললামই, যে বাধা থেকে আসলে বাধাই শক্তি হয়ে দাঁড়াইছে, শোককে শক্তি বলা হয়, ওই শোক থেকে শক্তি হইছে। তো ওই শক্তিতেই আমি কাজটা করছি, এবং আমি চাইছিলাম যে স্বাধীনতার সূর্যোদয় যেহেতু নামটা, এই নামটার মাধ্যমে স্বাধীনতার একটা ফ্লেভার দেওয়ার, এই কাজটাই তো আপনারা দেখেছেন, এবং এটার কথাই তো বললেন যে এই কাজের পিছনের গল্প হচ্ছে এটা। এটা কি প্রথম দিকে যেটা শুনলাম এখনই আলোচনার মাঝে যেটা আসলো, যে প্রথমে এটা লাল ছিল, তখন হয়তো প্রতিবাদের ভাষা ছিল, পরবর্তীতে স্বাধীন হওয়ার পরে যখন হয়েছে এটা কি তখন কি স্বাধীনতা হয়ে গেছে, ব্যাপারটা এরকম কি? না না না, এরকম, এটা তো সম্পূর্ণ একটা ভাঙা দেয়াল ছিল। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওইখানে একটা খ্রিস্টান মিশনারি হাসপাতাল আছে, হাসপাতালের একটা অনেক পলেস্তরা খসে পড়া দেয়াল। এটা আমি যতটুকু ওইখানে গিয়ে খবর পেয়েছি যে 1904 সাল, 14 সাল, 24 সাল, এই টাইপের আর কি, ওই সময়কারের আপনার একটা দেয়াল, ওই সময়ের করা দেয়াল। এতদিন পরে এসে আমরা এটাতে কাজ করছি, এবং দেয়ালের আপনার খসে পড়ছে পলেস্তরা। এখানে কেউ কাজ করবে এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমার ভালো লাগছে যে ভাই দেয়ালটা ঠিক আছে, এটার ভিতরে যদি কিছু করা যায়, ভাঙার ভিতরে, কারণ ভাঙা জিনিসটা, জরাজীর্ণ অবস্থাটা তো আমাদের দেশে ছিল, ওই জায়গা থেকে একটা সূর্যের উদয় হওয়া, এই জিনিসটা আমার মানে কনসেপ্টটা ইউনিক হয়েছে। মানে ভাঙা দেওয়ালের মাঝে সূর্যোদয়, স্বাধীনতার সূর্যোদয় সব মিলিয়ে মানুষ আসলে কোরিলেট করতে পেরেছে। ওই সময় অনুযায়ী কাজটা আসলে খুব প্রাসঙ্গিক ছিল। আমি কিন্তু এভাবে চিন্তা করে কাজটা করিনি। আমার প্রত্যেকটা কাজই তো আমার সন্তানের মতো, তো আমি আমার প্রত্যেকটা কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। কাজের মতো আমি কাজ করছি, রাতে কাজ করতে অনেক কষ্ট হয়েছে, ফ্রেন্ডদের বাইকের লাইট টাইট জ্বালায়া, তারপরে কারেন্ট চলে যাচ্ছে, বৃষ্টি নামতেছে, রং দিচ্ছি পানিতে, সেটা পড়ে যাচ্ছে, কষ্ট, অনেক কষ্টের পরে রাত 3টা-4টা পর্যন্ত কাজ করছি। জানি না রেজাল্ট কি হবে, সকালে উঠে দেখি মানুষের ভিড়, আরে এত ভিড় কেন, সমস্যা কি, বেশি ভালো কাজ করে ফেললাম নাকি, এই টাইপের। পরে দেখলাম যে এটা নিয়ে ফেসবুকে খুব আলোচনা হইতেছে, পরে আমি নিজেই ফেসবুকে পোস্ট করলাম, তারপরে এটা আপনাদের মাঝে আসলো আর কি। এই ক্যালিগ্রাফি শেখার বা শুরু করার অনুপ্রেরণাটা কোথায় থেকে আসলো? ক্যালিগ্রাফি শেখা বা
দেওয়াল করা লিখন বা এর যেটা গ্রাফিতি, হ্যাঁ, হ্যাঁ। এর আগে আমি মূলত একজন আর্টিস্ট, তো এটা আমি বলবো যে গড গিফটেড। সত্তাগতভাবেই আমি এটা পেয়েছি। আমার বড় বোন খুব ভালো আঁকে। তো আমি ছোটবেলায় আপনার স্কুলের বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম। খাতার ছেঁড়া অংশ পেলে আমি সেখানে ফুল আঁকতাম, আম আঁকতাম, হুম, গ্রামের দৃশ্য আর্ট করতাম। আমার ভালো লাগতো আঁকতে। আমি লিখতাম না, আঁকতাম। আম্মু লেখা দিয়ে যেত, আইসা দেখতো আমি আর্ট করতেছি, গাড়ি আর্ট করতেছি। এই ধরনের কত আমি পিটুনিও খাইছি যে এত আর্ট কেন, মানে আঁকা আঁকি কেন। আমি এটা আসলে ভুলতে পারি নাই। তো একবার স্কুলে চারুকলা প্রতিযোগিতা হইলো, হওয়ার পরে আমার বোন হচ্ছে আপনার লেখালেখি করছিল আরবি, আমি হচ্ছে শহীদ তিতুমীরের একটা ছবি আঁকছিলাম, ছোট ছিলাম তো। তো দেখা গেল যে আমি প্রাইজ পাইনি, আমার বোন প্রাইজ পাইছে। তো আমার এটা ইয়া লাগছে যে আরবি লিখলে মনে হয় পুরস্কার পাওয়া যায়। ওই জায়গা থেকে আমি ওরে বলছি যে ঠিক আছে তাহলে আমার আরবি শেখা। ও অত ভালো পারে না কিন্তু ভালো আঁকে। হুম, ওর থেকেই মূলত আমার অনুপ্রাণিতর শুরু আর কি, ওর থেকেই হাতে খড়ি যেটাকে বলে। এরপরে আপনার আমাদের আমাদের স্যার আরিফুর রহমান স্যার আছেন, আচ্ছা। ওনার ক্যালেন্ডারের ইসলামী ব্যাংকের যে ক্যালেন্ডারগুলো ছিল, এই ক্যালেন্ডারগুলো দেখে দেখে প্রথম চেষ্টা করা খাতায় আর্ট পেপারে রং দিয়ে। আপনাকে একটা মানে মেমোরি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম একদম ছোট ক্লাসে পড়ি, তখন আমার ক্লাসের নামে ধরেন প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এরকম হয় না? তা আমি প্রথম বর্ষ এটা লেখাটা জেল পেন এরকম, আমার তো তখন তুলি ব্যবহারের ইয়া হয় নাই, হুম, ওরকম প্রস্তুত হয়নি আমি। তো আমি জেল পেন এরকম 8টা না 9টা জেল পেন দিয়ে পুরোটা রং করছি। রং করে ওইটা মনে হয় এখনো আছে ওই প্রতিষ্ঠানে, বুঝছেন? তো এইভাবে আসলে কাজটা শুরু করা, ক্যালেন্ডার দেখে, এভাবেই আর কি। এখন পর্যন্ত তোমার জীবনের বেস্ট কাজ কি, যেটা সবাই কথা বলছে, ওটাই ওটাই নাকি এর বাইরেও কোনো কাজ যেটাকে নিজের জীবনের সেরা কাজ বলে মনে হয়? আমার জীবনের সেরা কাজ তো আমি অনেক বেশি কাজ করছি এরকম না। যতগুলো কাজই করেছি সবগুলোই আমার কাছে সেরা। তারপরেও মানুষ একটা পছন্দ করে, আমার নিজের পছন্দ আরেকটা হইতেও পারে। তো ওই জায়গা থেকে আমি একজন মুসলমান হিসাবে আ মানে মজলুমানদের প্রতি আমার দরদটা সবসময় বেশি থাকে। বিশেষ করে এখন বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে গাজার মুসলমানরা। গাজার কথা বলতে গেলে আমি আসলে অনেক আবেগপ্রবণ হয়ে যাই। তো ফিলিস্তিন নিয়ে অনেক কাজ করছি এবং অনেক কাজ করার ইচ্ছাও আছে। ফিলিস্তিন নিয়ে আমাদের যে কাজটা তুফান, হ্যাঁ? এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 4 তালা 4.5 তালার সমান একটা ভবনে আমরা পুরোটাতেই ফিলিস্তিনি থিমে তুফান কাজটা করছি। এই কাজটা আমার জীবনের আমি যত কাজগুলো করছি সবচেয়ে পছন্দের কাজ বলা যায় আচ্ছা, আরকি। এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, প্রিন্টিং মিডিয়ার যুগ। মানুষ তো চাইলেই অনেক সুন্দর সুন্দর আর্ট, ক্যালিগ্রাফি বা দেওয়ালগ্রাফি প্রিন্ট করেই করতে পারে। সেটা কি কোনো চ্যালেঞ্জ না? হাতে আঁকার এই কাজের সাথে ওটা কি চ্যালেঞ্জ বলে মনে হয় না? না, মনে হয় না। তো আমাদের বেলায় যেটা হইছে যে আমরা একটা ক্যালিগ্রাফি একটা ক্যানভাসে যখন একটা ক্যালিগ্রাফি করি, এই ক্যালিগ্রাফিতে না আমরা অনেক বিষয় আনতে পারি। যেমন ধরেন টেক্সচারের বিষয় থাকে, হ্যাঁ? অ্যাবস্ট্রাক্ট থাকে। তারপরে আপনি ধরলে একটা বুঝবেন যে এটা হাতে করা। একটা ভালো লাগা কাজ করবে। একটা ভিনটেজ ভাব দিবে। কিন্তু আপনি প্রিন্টে করলে সেটা তো আনতে পারবেন না। প্রিন্টে আপনি অনেক কাজ করতে পারেন। যারা করতেছে ভালো করতেছে, ভালো কাজ। কিন্তু আপনি হাতের কাজের সাথে তুলনা করলে ওইটা আসলে আমার মনে হয় তুলনাটাই অযৌক্তিক। হাতের কাজ তো হাতের কাজই। হাতের কাজের উপরে আসলে কোনো তুলনাই হয় না। তো সেই জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখি না। ওইটা আরেকটা জগৎ। যারা কাজ করতেছে, যারা কাজ বুঝে আসলে, যারা ক্যালিগ্রাফি বুঝে, শিল্প বুঝে, তারা কখনো এই ক্যালিগ্রাফি ধরেন আমার থেকে একটা ক্যালিগ্রাফি কিনতে আসলো কেউ, এসে বলল যে না আপনি তো চাচ্ছেন এর 20,000 টাকা, আমি তো এদিকে 200 টাকায় ক্যালিগ্রাফি পাচ্ছি। তাকে আমি নীলক্ষেতের ঠিকানা দেখায় দিব যে ভাই রাস্তায় অনেক ক্যালিগ্রাফি বিক্রি করতেছে 200 টাকা 150 টাকা ফ্রেম সহ, ওগুলো আপনি কিনে নেন। কিন্তু যারা রুচিশীল তারা কখনো এগুলো কিনবে না, তাদের ঘরে তার হাতের কাজ লাগাবে। ইদানিং তো অনেকেই ক্যালিগ্রাফি নিয়ে আগ্রহী দেখি, অনলাইনে দেখা যায় নিজেরা আঁকছে বা আঁকার চেষ্টা করছে। তো হঠাৎ করেই এই ক্যালিগ্রাফি শেখার ব্যাপারে একটা জোয়ার তৈরি হয়েছে বলে মনে হয় না তোমার? এই যে জোয়ার, আগে তো আমরা একটা শেকলে বন্দী ছিলাম না, আমরা কোনো এক্সিবিশন করতে পারি নাই, হুম, ইন্টারন্যাশনাল পর্যায়ে কোনো এক্সিবিশন করতে পারি নাই, কারণ আমরা হুজুর, আমাদের টুপি আছে, দাড়ি আছে। আমরা এক্সিবিশন করলে তো সেখানে হকের আওয়াজ উঠবে, সেখানে আমরা
কালেমা লিখবো, সেখানে কোরআনের আয়াত লিখবো, হাদিস লিখবো, এগুলো তো তারা সহ্য করবে না। তো ওই জায়গা থেকে আমরা আসলে চাইলেও পারিনি, চাই নাই যে এরকম না। এখন যেটা হচ্ছে, আমরা ওই জিনিসটায় একটু শিথিল মনে হচ্ছে, যেটা আগামীতে আরো শিথিল হবে বলে আমি আশাবাদী, যেহেতু আমাদের ঘরানার লোকও আপনার প্রশাসনে আছে। তো এখন যে জোয়ারটা দেখতে পাচ্ছেন, সেই জোয়ারটা আসলে একটা কথা বলে না যে আপনি যদি এই জিনিসটা ভেঙে দেন তাহলে ওই জিনিসটা আর ওই পরিমাণ হয়ে উঠবে না, এটা কিন্তু বড় হয়েই উঠবে, ঠিক না? ধরেন আমি হচ্ছে একটা কথার কথা, যেমন মন্দির ভাঙা নিষেধ। মন্দির কেন ভাঙা নিষেধ? কারণ মন্দির যদি আপনি ভাঙেন তাহলে পরবর্তীতে মন্দিরটা আর এতটুকু হয়ে উঠবে না। পরবর্তীতে যদি এখানে মন্দির হয় তাহলে আরো বড় হয়ে উঠবে, এই জন্য মন্দির ভাঙা নিষেধ। আমাদের বেলায় যেটা হয়েছে যে ভাই কাজ করতে দেন, কাজে বাধা দিবেন, এই কাজ কিন্তু আরো ছড়াবে। তা আমাদের হচ্ছে বাধা আসছিল, এই বড় একটা বাধা আসছে ভার্সিটিতে। আমরা দেয়ালে কাজ করতেছি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা যেটা সরকারি, ওই জায়গাগুলো সবার অধিকার আছে কাজ করার। ইংলিশ হোক, আরবি হোক, বাংলা হোক। আমরা হয়তো আরবি নিয়ে কাজ করতেছিলাম, আমরা বাংলা নিয়েও কাজ করতেছিলাম। তো ওই জায়গায় যখন বাধাটা আসছে, এটা বাঙালি মানুষের কাছে আসলে এটা তাদের আবেগে গিয়ে লেগেছে, এবং তারা সেখান থেকে তাদের বাংলাদেশের সকল দেয়ালগুলো আমাদের জন্য উন্মোচন করে দিয়েছেন যে কাজ করো। তখন আমরা বিভিন্ন জায়গায় ছড়ায় গেলাম, কাজ করলাম। আমি এক জায়গায় কাজ করতেছি, তো পাশের স্কুলের ছাত্ররা, স্কুলের স্টুডেন্টরা দেখতেছে যে অমুক ভাই ওখানে কাজ করতেছে, তা আমাদের স্কুলের দেয়ালটা খালি থাকবে কেন, আমরা ওইখানে করি। এদের দেখা দেখি পাশের স্কুল করছে, এদের দেখা দেখি পাশের প্রতিষ্ঠান করছে। তো দেখতেছে যে এলাকায় এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে, কারা করতেছে, আমি আমার বাড়ির দেয়ালটা একটু রং করাই তাদের দিয়ে। এই যে ছড়াচ্ছে, এভাবেই তো হচ্ছে। এই যে জোয়ার শুরু হয়ে গেল আর কি, মূলত এখান থেকেই শুরু হয়েছে। এই বাংলাদেশে এখন ক্যালিগ্রাফির যে অবস্থা, বা একটা, যদি এটা একটা শিল্পকে চিন্তা করি, প্রতিটা শিল্পেরই একটা বাজার থাকে এইটা। তো বাংলাদেশে কি ক্যালিগ্রাফিকে, শিল্পকে প্রফেশন হিসেবে নেওয়ার সুযোগ আছে? আর তুমি কি হিসেবে নিয়েছো এখন পর্যন্ত এটাকে? অবশ্যই প্রফেশন হিসেবে নেওয়ার সুযোগ আছে। দেখেন, আপনি আজকে 1 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে, এলাকার ভিতরে গাড়ি ড্রাইভ করে আপনি যদি হাইওয়েতে উঠে যান, আপনার জন্য কিন্তু এটা বিপদ হবে। আপনি কিন্তু রুলস বুঝবেন না, পিছন দিকে গাড়ি এসে লাগায় দিতে পারে, সামনে থেকে আপনি কন্ট্রোল হারায় ফেলতে পারেন। আপনাকে আস্তে প্রপার ওয়েতে একটু 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 আগাইতে হবে। প্রফেশনালি যারা কাজ করতেছে এখন, আমি জানি না সবার কথা, আমি যদি আমার নিজের কথা বলি, আমি ভাই 20 টাকা, 100 টাকা, 150 টাকা, 300 টাকা দিয়ে ক্যালিগ্রাফি বিক্রি করছি। আমার কথা ছিল যে কাজ করি ভাই, একটা সময় গেলে আমার এটা এমনিই মানুষ টাকা দিয়ে কিনবে, কাজ করতে থাকি, কাজের পরিমাণ বাড়াই। আস্তে আস্তে আমার যখন কোয়ালিটি আসবে, তখন আমি কোয়ালিটিটা ধরে রাখবো, তখন কোয়ান্টিটি না, এখন আমার কোয়ান্টিটি দরকার। তো আগের কথা, অনেক আগের কথা, তখন ওয়াটার কালারে বিভিন্ন কাজ করে মানুষকে গিফট করতাম, কেউ কিনতে চাইলে অল্প দামে বিক্রি করতাম। আস্তে 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 এটা এখন প্রফেশনের জায়গায় আসছে। এখন আমি না চাইলেও মানুষ আমাকে দিয়ে কাজ করাবে। কিন্তু এখন যে শিল্পীটা মাত্র 6 মাস আগে যে ক্যালিগ্রাফি শুরু করছে, সে দেখবে যে আমার ওস্তাদ 10,000 টাকা একটা ক্যালিগ্রাফি বিক্রি করলো, তাহলে তো আমি তো 10,000 না পেরে 8,000 টাকায় বিক্রি করি। তো সে কোনো রকম একটা বিক্রি করলো, কিন্তু পরবর্তীতে সে তার থেকে কিন্তু আর কেউ কাজ নিচ্ছে না, কারণ তার সময়টা যায় নাই, কাজের সময়টা এত দূর আসে নাই, তার সময়ের দরকার, অভিজ্ঞতা দরকার। এই জন্য বাংলাদেশের প্রফেশনে অবশ্যই প্রফেশনালি এই কাজটা নেওয়ার সুযোগ আছে, যদি সে ওই পরিমাণ সময়টা ব্যয় করে। এই কাজে সময় দরকার, এই কাজ চাবে আমাকে আরো সময় দিয়ে কেউ শিখুক। মানে কোনো রকম লামসাম দিয়ে শিখে ফেললাম, তাহলে এই কাজ আপনাকে সঙ্গ দিবে না। যদি কেউ এখন এই কথা শোনার পরে, বা আমাদের আজকের আলোচনা শোনার পরে যদি কেউ তার ক্যারিয়ারকে শুরু করতে চায়, তো তার জন্য দিক নির্দেশনা কি হতে পারে? বাংলাদেশের যে জমিন, এটা আসলে ক্যালিগ্রাফির জন্য উর্বর না, যেটা সত্য কথা। কারণ আমরা তো আরব বিশ্বের কোনো দেশ না। ক্যালিগ্রাফি মূলত যে চর্চাটা, সেটা হচ্ছে আরবির উপরেই এখন হচ্ছে বেশিরভাগ। তো আরবির উপর হইতে হলে আপনাকে আরবি ভাষী হইতে হবে, তাহলে এই জিনিসটা চলবে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, এটা আমি বাংলায় লিখলাম, এটাকেই আমি আরবিতেও লিখলাম, লিখে আমি এটা বাজারে নিলামে তুললাম যে কোন কাজটা কিনবে। যদি 10টা ভোট আসে, 9টা ভোট কিন্তু বাংলার দিকে যাবে, কারণ এটা তারা বুঝতেছে। তো বাংলাদেশের মানুষ মূলত আরবিটা বুঝে না, না বোঝার কারণে এটার প্রতি তাদের আগ্রহ তেমন একটা নাই। এখন যেটা করতে হবে, মানুষের মাঝে মিশতে হবে আসলে। হ্যাঁ, মানুষের মাঝে মিশে
মানুষ যেটা চাহিদায় যেটা চায় মানুষ ওইটা তার ভিতরে লালন করতে হবে, ওইভাবে তার ক্যালিগ্রাফিটা সাজাইতে হবে। আমি বলতেছি না বাংলাই করতে হবে, আরবিতে করেও মানুষের মাঝে মেশা যায়। তো ওইভাবে যদি কেউ মিশতে পারে আমার মনে হয় যে বাংলাদেশেও এটা প্রতিষ্ঠা করা সম্ভব। এখন তো হচ্ছে, দেখতেছেন তো, মানুষ না বুঝলেও কি আরবি ক্যালিগ্রাফি ঘরে লাগাচ্ছে না, দেয়ালে গ্রাফিতি করাচ্ছে না। তো ওইটাই আর কি, আস্তে আস্তে হবে, এখনো হয়নি, আস্তে আস্তে হবে। এরকম কোন ইনস্টিটিউশন যেটা হাতে কলমে সার্টিফিকেশন করে ক্যালিগ্রাফি শেখাচ্ছে কাউকে, এরকম কোন ইনস্টিটিউশন আছে কি এখন? অনেক আছে, অনেক আছে। বাংলাদেশে এখন যারা ক্যালিগ্রাফি শেখায়, আমার যারা উস্তাদ আছেন, বিশেষ করে আমি 4 জনের কাছে শিখেছি, একজন এখন টোটালি শেখানো বন্ধ করে দিয়েছেন, বাকি 3 জন এখনো রেগুলার শেখাচ্ছেন। তাদের নিজের একাডেমি আছে, তারা ওই একাডেমিতে শেখায় এবং শেষে সার্টিফিকেট দেওয়া হয়। এবং আমি যেহেতু নিজেই ওখান থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি, আমি মনে করি আজকে যে ঢুকবে সেখানে সেও একটা সময় পরে বলতে পারবে যে না আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় আসতে পেরেছি। তো আমি বলবো যে বাংলাদেশে এখন যারা শেখাচ্ছে বাছাই করার ক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার, যে কার কাছে ক্যালিগ্রাফিটা শেখা দরকার। সবার কাছে না গিয়ে পরামর্শের দরকার আছে, পরামর্শ করে তারপরে, এরকম ইনস্টিটিউট অনেক আছে, একাডেমি আছে, আমার নিজেরও একটা একাডেমি আছে, আমি ক্যালিগ্রাফি শেখানো? হ্যাঁ, ক্যালিগ্রাফি শেখানো। তো আমি সেখানে স্টুডেন্টদেরকে ক্যালিগ্রাফি শেখাই, সেখানে পরে সেখানে সার্টিফিকেট দেওয়া হয়, এভাবে আস্তে আস্তে আগাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা মার্কেট নাও থাকে, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় মার্কেট তো নিশ্চয়ই আছে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি একটু বলি আপনাকে, বহির্বিশ্বে বাংলাদেশের ক্যালিগ্রাফির বাজারটা পরিচিত করার একটা মাধ্যম, সেটা হচ্ছে এক্সিবিশন, মানে প্রদর্শনী আর কি। আমি একটা প্রদর্শনী করব, সেখানে মানে বলতেছি যদি আমি একটা প্রদর্শনী করি, সেখানে আপনার বাইরে থেকে আমি শিল্পী আমন্ত্রণ করব, তারা আসবে, ভিজিট করবে, তারা দেখবে, তাদের কাজ থাকলে থাকতে পারে, আমাদের কাজের উপর তারা পরামর্শ দিবে কিভাবে কাজ করতে হবে। তাহলে তারা ওই দেশে গিয়ে বলবে যে বাংলাদেশে গিয়েছিলাম, এমন একটা আয়োজন হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, বা খারাপ কাজই হচ্ছে, মানে কাজ হচ্ছে আর কি বাংলাদেশের। এই জিনিসটা আমরা করতে পারতেছি না। আমরা গত বছর খুব বেশি মানে জোরাজোরি করছিলাম একটা এক্সিবিশন করার জন্য, আমরা অনুমতি পাইনি টুপিয়ারদারির কারণে, এটা সত্য। তো এভাবে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আপনার সরকার পক্ষ থেকে ন্যাশনালি এক্সিবিশন করার, আমার মনে হয় বাংলাদেশে এখন যে শিল্পীরা আছে খুব ভালো একটা এক্সিবিশন উপহার দিতে পারবে, যদি আমাদেরকে সেই সুযোগটা দেয়া হয়। এই সুযোগটা দিলে আমরা বহির্বিশ্বে বাংলাদেশের ক্যালিগ্রাফির বাজারটাকে পরিচিত করতে পারবো। করলেই বাংলাদেশের ক্যালিগ্রাফির বাজারটা আপনার বহির্বিশ্বে পরিচিত হবে। আমরা দেখেছি 18-19 সালে আমেরিকায়, তারপরে দুবাইয়ে আমাদের বাংলাদেশের শিল্পীদের কাজ কিন্তু গিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশের সুযোগ না থাকলেও তো বাহিরের বিভিন্ন দেশে বিভিন্ন এক্সিবিশন হয়, তো আমাদের যারা ক্যালিগ্রাফি করছে বা গ্রাফিতি, তারা কি নিজেরা ব্যক্তিগতভাবে এগুলোতে এরকম হচ্ছে? হ্যাঁ, এরকম হচ্ছে তো। এই যে দুবাইয়ে তো গত বছর একটা এক্সিবিশন হলো, বাংলাদেশের শিল্পীরা সেখানে পার্টিসিপেট করছে, তো তাদের কাজ হয়েছে, তারা ওখানে উত্তীর্ণ হয়েছে, এরকম আছে। এরকম এগুলো কি কোনোভাবে হেল্প করে এই পুরো বিষয়টা নিয়ে? বাইরের এক্সিবিশন আমি নিজের খরচে যে করছি বা করতে চাইলাম, সেগুলো কি কোনোভাবে হেল্প করে? হেল্পটা আসলে করবে কারা? বাংলাদেশের সরকার তো করবে না, এতদিন করেনি। যদি এখন করে তাহলে আগের তুলনায় এখন আরো বেশি পরিমাণ শিল্পী বাহিরে কাজ দেওয়ার সুযোগ পাবে। আর যদি হেল্প না করে তাহলে আগের মতো আবার আমরা বন্দী হয়ে যাব একটা জায়গায়। মানে এই আঁকাআঁকি বা ক্যালিগ্রাফিকে কি স্বতন্ত্রভাবে একটা পেশা হিসেবে নেওয়ার সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে কি মনে হয়? আমার মনে হয়, আমি তো ছোট মানুষ, বাদ বাকি আমার মনে হয় এখন ওই সুযোগটা আসেনি, যেটা সত্য কথা। আপনাকে যেটা বলা হয় যে শিল্প দিয়ে বাংলাদেশে কিছু করতে পারা মনে হয় না সম্ভব। দেখবেন আপনি মঞ্জুর আহমদকে তো চিনেন, ভালো লেখক। মঞ্জুর আহমদ সাহেবের সাথে আমার বাংলা বাজার একদিন দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলতেছে যে কত বছর যাবত লেখালেখি করি আমি, হ্যাঁ, আর সব বাংলাদেশের মানুষ তো জানে আমি অনেক বড় লেখক, কিন্তু সত্যি কথা বলতে আমার ঘর ভাড়া বাকি। ঠিক আছে, ওনার বইয়ের কিন্তু অভাব নেই, কিন্তু কথা হলো যে শুধুমাত্র লেখক আমি, এই লেখনী দিয়ে আমি আমার জীবন চলে যাব বাংলাদেশে, ভাই এই সুযোগটা এখন আসেনি। আপনার পাশাপাশি কিছু করতে হবে। আর শিল্প এমন একটা জিনিস, আপনি ধরবেন ছাড়বেন এরকম হবে না। যদি পুরোটাই লেগে থাকেন তাহলে শিল্প আপনাকে কিছু দিবে, আর যদি তাকে আপনি মনে করেন যে পার্ট টাইম, তাহলে শিল্প আপনার থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। এখন আমরা আছি দোটানার ভিতরে আর কি। কেউ তাহলে এখন সাজেশন এরকম হতে পারে যে যারা আগ্রহী
বা যারা শিখতে চায় তারা তাদের বেসিক যে কাজ বা যেটাই করছে, চাকরি বা ব্যবসা যেটাই করুক না কেন বা পড়াশোনা, সেটার পাশাপাশি তারা ক্যালিগ্রাফিকে চর্চা করতে পারে, ব্যাপারটা এরকম? আমাদের তো অনেক ব্যবসায়ী ভাইরা আছে আমাদের থেকে ক্যালিগ্রাফি শেখে, অনেক বড় বড় ইমামরা আসে, মাদ্রাসার হুজুররা আমাদের কাছ থেকে ক্যালিগ্রাফি শেখে। এই বলে যে আমি 1 সপ্তাহ ছুটি পাইছি, তো আমি 1 সপ্তাহ আপনার কাছে কাজ শিখবো। আমরা বছরে একবার একটা বড় করে আয়োজন করি, সেখানে দেখা যায় যে অনেক ধরনের অনেক পেশার অনেক লোকরাই আসে সেখানে, তো আমরা তাদেরকে শেখাই। এখন ধরে রাখার ব্যাপার তো তার, সে যদি এটাকে জিয়ে রাখে তাহলে এটা তার জন্য কল্যাণকর। এই যে একটা বড় সংখ্যা বা শ্রেণী তোমার কাছে শিখতে আসে, এরা কি উদ্দেশ্যে শেখে, এটা কি কখনো আলোচনা করার সুযোগ হয়েছে? মসজিদের ইমামের কথাই বলি বা ব্যবসায়ীর কথাই বলি, সে ব্যবসা করছে, তার তো আসলে এই ক্যালিগ্রাফির ব্যবসা দিয়ে আরো নতুন করে ইনকামের প্রয়োজন নেই, তা তারা কি কারণে শিখতে আসছে? এখন ব্যাপার হলো যে বাংলাদেশের পরিস্থিতি বহির্বিশ্বের পরিস্থিতিটা এক না। বাহিরের শিল্পীদেরকে আমরা যেটা দেখি, তার একটা বিশাল বড় স্টুডিও থাকে, সেখানে সে অফিস করে বা কিছু করে, এসে মন খুলে আঁকাআঁকি করে, আপনার কফি খায়, মানে একটা চিল লাইফ। বাংলাদেশে এটা আসলে আমার মনে হয় সম্ভব না। হ্যাঁ, বাংলাদেশে স্টুডেন্টরা আসলে আমি প্রথমেই বলি যে তুমি ক্যালিগ্রাফি শিখবা। প্রথম উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা, দ্বিতীয় প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্যালিগ্রাফি বিক্রি করতে হবে তোমাকে। তুমি ক্যালিগ্রাফি বিক্রি করতে হবে, এটা তোমার খারাপ কাজ হোক ভালো কাজ হোক, বিক্রি করে তোমার টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করতে না পারো তাহলে তোমার শেখা বৃথা যাবে। দরকার নেই। হ্যাঁ, কারণ তোমার তো ভাই চলতে হবে। বিষয়টা আমি হলো ঢাললাম, শুধু ঢাললাম, রঙের যে দাম, ঢালতে ঢালতে আমি নিজেই ফকির হয়ে গেলাম। একসময় শিল্প আমাকে তো খাওয়া দিবে না, ঠিক না? এই আর কি ব্যাপার। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্যালিগ্রাফি চর্চা করা, প্র্যাকটিস করা খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে আমাদের যারা মা বাবা আছেন, আমাদের কালচারাল কনটেক্সট বা সামাজিক কনটেক্সটে খুব বেশিরভাগ মা বাবাই হয়তোবা উৎসাহিত হবেন না। আমি নিজেই তো এই ভুক্তভোগী, কারণ এমনও ফ্যামিলি আছে আপনার, আমাদের স্টুডেন্টদের বক্তব্য যে ভাই আমার সব রংগুলো পাচ্ছি না, পরে দেখলাম যে আম্মু ফালাই দিছে, আমি এত টাকা দিয়ে কিনলাম কি কারণে, বলতেছে যে আমি এগুলা নিয়ে পড়ে থাকি এই কারণে। আবার এমনও আছে যে ভাই একটা সময় আম্মু আব্বু খুব অনুৎসাহিত করতো এই ব্যাপারে, আমাকে কোনো হেল্প করতো না, কিন্তু আমি যখন ক্যালিগ্রাফি বিক্রি টিক্রি করতেছি, দেখতেছি টাকা টোকা ইনকাম করতেছি, এখন বাসায় যখন একটা কিছু কিনে দিচ্ছি, ওকে ফাইন, হয়তো ভালো কাজ করতেছে। আসলে এটা তো বাস্তবতা ভাই। তো ওই জায়গা থেকে খুবই চ্যালেঞ্জিং আসলে বলা যায় আর কি, বাংলাদেশে ক্যালিগ্রাফি করাটা, শুধু ক্যালিগ্রাফির উপরে টিকে থাকাটা একটু চ্যালেঞ্জিং। তুমি যেহেতু কাজ করছো, তোমার কাছে নিশ্চয়ই 5 বছর আগে ক্যালিগ্রাফির মার্কেটের সিচুয়েশনটা ছিল, এখনো দেখছো। তোমার কি মনে হয় যে নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে ক্যালিগ্রাফি কোথায় পৌঁছাতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে, বা কি কি সমস্যা আছে বা কি কি সমাধান আছে, কি মনে হয়? বাংলাদেশে এখন রিসেন্টলি যেভাবে জ্বরটা চলতেছে ক্যালিগ্রাফির, এবং আল্লাহ যদি বাঁচায় রাখে ক্যালিগ্রাফির জন্য নিঃস্বার্থভাবে আমরা যারা কাজ করে যাচ্ছি, আল্লাহ যদি তাদেরকে হায়াতে রাখে, আমার মনে হয় 5 বছর পরের মানে দৃশ্যটা এরকম থাকবে না। আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, এটা বুঝতে হবে আপনাকে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষের ঘর থেকে, মানুষের বারান্দা থেকে চিত্র সরায় দেওয়া। চিত্র বলতে আপনার যেই চিত্রের কারণে ফেরেশতা আসে না, এমন চিত্র। ইসলামিক কনসেপ্টে, ইসলামিক কনসেপ্ট হইতেই হবে এরকম না। যেমন ধরেন আপনার এখানে একটা আপনার ল্যান্ডস্কেপ থাকলো, একটা গ্রামের দৃশ্য, নদী, আপনার গাছ, সূর্য, তো সুন্দর। কিন্তু যদি একটা কুকুরের ছবি থাকে, একটা মানুষের ছবি থাকে, অর্ধউলঙ্গ একটা নারীর ছবি আছে, আমাদের টার্গেটটা হলো ওইখানে, আমরা এগুলো সরায় দেব। তারা যেভাবে রং করছে আমরা ওই রংগুলাই করব, কিন্তু আমাদের এখানে বার্তা থাকবে ইসলামিক বার্তা। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, যে বাংলাদেশের কালচারকে ইসলামিক ভাবধারায় প্রতিষ্ঠিত করা। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এভাবে আগাচ্ছি আমরা। এভাবে যদি আগাইতে থাকি তাহলে আমার মনে হয় 5-10 বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরেই ক্যালিগ্রাফি থাকবে। ক্যালিগ্রাফি থাকতে হবে এরকম না, ইসলামিক বার্তা থাকবে আর কি। এটা নয় বাংলাদেশের ঘরে ঘরে গেল, বাট আমি যদি মার্কেট বা ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, সেই ক্ষেত্রে নেক্সট 5 বছর বা 10 বছর পর তোমাদের চিন্তা বা তোমাদের ফোরকাস্টিংটা কি আছে এখানে? আমি যখন প্রথম ক্যালিগ্রাফি শিখি, আমি যার কাছে শিখতাম, ছোট্ট একটা ছুপড়ি ঘরের ভিতরে সে শেখাইতো। কতদিন আগের কথা এটা? এটা অনেক আগে, 18-19 সালে। তো তখন যেই জায়গাটা আমি শিখতাম, এখন ওই উস্তাদের তো আর ওই জায়গাটা নাই। সে এখন বিশাল করে একটা জায়গা নিয়েছে এবং অনেক ছাত্র একসাথে শেখাতে পারছে।
এই তো মাত্র কয়েক বছর গেল, তাও আমরা মানে শেখ হাসিনার আমলেই এগুলো করা সম্ভব হয়েছে। তো এখন যারা শেখাচ্ছে, এখন তো আরো এই বাজারটা বিস্তৃত, সবাই পছন্দ করছে কাজ। তা আমার মনে হয় যে ওই সংকীর্ণ অবস্থাতেই এতটুকু আসা সম্ভব হয়েছে। আমি এখন শেখাচ্ছি, আমার একটা একাডেমি আছে, 5 বছর পরে কি আমি এখানেই শেখাবো? আমার তো প্রতিদিনই ইমপ্রুভ করার ইচ্ছা, যে আমি সামনের বছর কি এতটুকু জায়গার ভিতরেই থাকবো কিনা। আজকে আমার 10 জন স্টুডেন্ট, 10 জন যদি সামনের বছরও থাকে, তাহলে আমি কি করলাম? সামনের বছর তো আমার আরো 20 জন বাড়াইতে হবে, তাহলে আমার জায়গাও তো প্রসারিত করতে হবে। তো মার্কেটিং এর জায়গা থেকে চিন্তা করলে, যদি যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের শিল্পীরা, এভাবে করতে থাকলে আসলে বাংলাদেশের ইনস্টিটিউট হয়ে যাবে কয়েকটা। আমার স্বপ্ন যেটা, তো ইনস্টিটিউট হয়ে গেলে একটা স্কুলের মতো হলো, সেখানে স্টুডেন্টরা যাবে, ক্যালিগ্রাফি শিখবে। তো এটা একটা ভিন্ন পরিবেশ, আসলে এটা বাইরের দেশে আমরা দেখি। তো বাংলাদেশে আমার মনে হয় এভাবে মার্কেটিংটা যদি হয়, তাহলে হয়ে যাবে, আশা করা যায়। তোমার একাডেমির এখন বর্তমানে ছাত্র কতজন, বা কোথায় থেকে কিভাবে করছো? আমার একাডেমির বর্তমানের ছাত্র বলতে, আমি তো ধরেন আমি ইফতা পড়ছি, পাশাপাশি হচ্ছে থাকার জন্য একটা রুম নিয়েছি। থাকার জন্য রুমটাকেই আমি আমার স্টুডিওর মতো, আমি আমার একাডেমির মতো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একদমই রিসেন্টলি এটা শুরু করা। তো ওইখান থেকে ধরেন যে আমি হচ্ছে সপ্তাহে 1 দিন ক্লাস করাইতে পারি, শুধুমাত্র বৃহস্পতিবার আসর থেকে এসা। তো সাপ্তাহিক যারা সুযোগ পায়, এরকম ধরেন 20-25 জন, তারা আসে, এসে আমার কাছে ক্লাস করে। কখনো কেউ সপ্তাহের মাঝেও আসে, এসে আমার কাছে ক্লাস করে, এভাবেই আর কি। নিশ্চয়ই 5 বছর পরে তোমার একাডেমিকে এই ছোট্ট একটা রুমে দেখতে চাও না? অবশ্যই না, অবশ্যই না। 5 বছর পরে কেন, 5 মাস পরেও আমি দেখতে। এবং যারা কাজ করতেছে সবাইকে আমি বলবো যে, নিজের জায়গা থেকে এখন যে অবস্থায় আছো, প্রতিদিনই ভাবো যে ভাই, কালকের দিনটা যেন আমার এর চেয়ে বেটার যায়। আমার প্রত্যেকটা কাজ, সামনের কাজটা যেন আজকের কাজের থেকে বেটার হয়। তাহলে মনে হয় যে ক্যালিগ্রাফি অনেক দূর আগে যাবে। তুমি যে স্বাধীনতার সূর্যোদয় যে কাজটা করেছিলে, এরপরে অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছো, অনেক জায়গা থেকে অনেক প্রশংসা পেয়েছো। তো সবচেয়ে মনে ধরেছে বা মনে করার মতো প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশন কোন জায়গাটা ছিল? আমার আম্মু যেদিন প্রশংসা করছে। আচ্ছা, নিশ্চয়ই এর পেছনেও কারণ আছে। আমার আম্মু, আমি যখন 18 সালে আপনার প্রথম কোর্স করতে যাই, তখন কোর্সের খরচটা আম্মুর কাছে ছিল না। আমার কাছে আমি চেয়েছিলাম যে, আম্মু আমারে খরচ দাও। বলতেছে যে খরচ তো নাই। তারপর 1000 টাকা দিয়েছিল আমাকে, যে যা শিখ। আম্মুর চোখে ওইদিন আমি জল দেখছিলাম। তো ওইদিন যখন স্বাধীনতার সূর্যোদয়ের ব্যাপারটা উনি দেখতেছে, আসলে উনি তো মানে ইন্টারনেট খুব কম বুঝে। তো তারপরেও ছোট বোনরা আছে, ইউটিউবে দেখতেছে যে তার ছেলেকে দেখা যায়, ফেসবুকে, বিভিন্ন পত্রিকায়। 16 ডিসেম্বরেও মনে হয় 10-15টা পত্রিকায় আমার ওই কাজটা এসেছে। তো যখন দেখতেছি যে পত্রিকায় আমার ছেলের কাজ, বিভিন্ন ভিডিওতে আমার ছেলেকে দেখা যায়, মা হিসেবে তার জায়গাটা তো আমি বুঝি না আসলে। তারপরে উনি বলতেছে যে, আমি তো তোর অনেক কাজই দেখেছি, এই কাজটা অনেক সুন্দর হয়েছে। এই ছোট্ট বাক্যটা আমার মানে লাইফের একটা লাইফ লাইন বলা যায়। অবশ্যই লাইফলাইন, এবং আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে, আমি যেটা ইনশাআল্লাহ, বিশ্বাস আমরা করি। এটাও আশা করি। তাছাড়া দেশের যত মানুষ আছে, যতজন যতভাবে এই ব্যাপারটা আমার সাথে শেয়ার করছে, প্রত্যেককে আমি সাধুবাদ জানাই। তাদের ভালোবাসার কারণেই তো কাজটা আজকে এই জায়গায়, এই আর কি। তার মানে আমরা যদি দর্শক, আমরা আমাদের ক্যালিগ্রাফি নিয়ে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা করছিলাম, আমরা এই মোমেন্টে এসে তার কাছ থেকে অনেকগুলো কথা শুনলাম। ক্যালিগ্রাফির কি হচ্ছে, কিভাবে হচ্ছে, তার শুরু করা কোথায় থেকে, সামনে ফিউচারে প্রতিবন্ধকতাগুলো কি আছে, কিভাবে, সবকিছু শুনলাম। আমরা এখানে লাস্ট মোমেন্টে চলে এসেছি আমাদের আলোচনার। আজকে এসে এই মোমেন্টে এসে তার কাছ থেকে আমরা যেটা শুনতে চাই, সেটা হচ্ছে যে সে কি আসলেই আজকে ওসাইদ মোহাম্মদ যে কাজ করেছে, করার পরে এত বড় একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে সবার কাছ থেকে, সে কি আসলেই এই জায়গা থেকে সে ক্যারি অন করে এটাকে একটা বড় প্রাতিষ্ঠানিক গ্রুপে নিয়ে যেতে চায় বা চাচ্ছে, নাকি এক সময় বিভিন্ন পারিপার্শ্বিকতার চাপে, বাংলাদেশে যেটা হয় যে মানুষ যখন শখ থেকে কোনো কিছু শুরু করে, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আবার সেটাকে পিছিয়ে চলে যেতে হয়, নাকি এরকম কোনো কিছু হবে? এই ব্যাপারে তার কি প্ল্যান, এবং আপনাদের জন্য কোনো যদি অ্যাডভাইস থেকে থাকে সেটা শুনবো আমরা শেষ পর্যায়ে এসে। আমি যদি কাজটাকে ছেড়েই দিতাম, দেখেন আমি হচ্ছে মূলত খেলাধুলার মানুষ। আমি সব ধরনের খেলা পছন্দ করি, ক্রিকেট, ব্যাডমিন্টন। তো খেলাধুলার মানুষ হিসেবে আমি ছোটবেলায় প্রচুর খেলাধুলা করেছি। আবার ওই যে আছে না, একটু সুরটা একটু ভালো হলে গাওয়া ঠাওয়া হয় আর কি, এরকম মাঝে মধ্যে, অত ভালো না,
মানে গাইতাম ছোটবেলা। তাই আমি ভাবতাম মাঝে মধ্যে যে আমি মনে হয় শিল্পী হব বড় হয়ে। আবার মাঝে মাঝে মনে হইতো যে না, আমি খেলোয়াড় হব। আবার মাঝে মাঝে মনে হইতো যে আরে আমি তো মাদ্রাসায় পড়বো, অনেক বড় আলেম হব। তো সবকিছু ছাপায়া আমি একদিন আমি ঠিক করলাম যে আমার সবকিছু বাদে আমি মনে হয় একজন শিল্পী। সম্ভবত শিল্প সত্তাটা আমাকে এভাবে বলল যে আসলে আমি শিল্পী কিনা। কারণ আমি দেখতাম যে আমি দাঁড়ায় আছি, আমার হাত অটোমেটিক চলতেছে, আমি আলিফ লিখতেছি, একটা কম্পোজিশন তৈরি করতেছি। পরে মনে হইতো যে আমি কি করতেছি এটা। অনেক সময় মনে হইতো আমি দাঁড়ায় আছি, আমার মাথা খেলতেছে যে আলহামদু শব্দটা কয়ভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। আমি তো অন্য কিছু নিয়েও চিন্তা করতে পারতাম। তখন আমার মনে হয়েছে যে না, এটা নিয়ে আরো বেশি সময় দেওয়া উচিত। তো ওই জায়গা থেকে আমি যদি পিছায়া যেতাম, আরো আগেই পিছায়া যেতাম। আমি যেই পরিমাণ বাধার সম্মুখীন হয়েছি সব দিক থেকেই মোটামুটি, যখন আমার কাজ একসময় তো সুন্দর ছিল না, তখন আমাকে সবাই যে অ্যাপ্রিসিয়েট করছে এরকম তো না, অনেকে নিন্দাও করছে যে কি করস না করস, এগুলো কি কাজ হয়, এই টাইপের কথা তো অবশ্যই আমি শুনছি। তো ওই দিনই আমি পিছায়া যেতাম। তো যেহেতু আলহামদুলিল্লাহ পিছায় যাই নাই, আমার ওস্তাদরা যারা ছিলেন তারা আমাকে আগায় দিছেন। তো আলহামদুলিল্লাহ এখন পিছায় যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। এবং প্রশাসনিকভাবেও যখন আমাদেরকে দমায় দিতে চাইছে, আল্লাহর আমাদের উপর এত বড় নুসরত, আমরা সেখান থেকেও পিছায় যাইনি। তো আমার মনে হয় না সম্ভব, যদি আল্লাহ না চান। তো আমি এটা নিয়ে খুব বড় স্বপ্ন দেখি এরকম না, তবে সুষ্ঠু একটা স্বপ্ন দেখি, সুন্দরভাবে চলতে থাকুক, পুরো বাংলাদেশে এটার জয় জয়কার হয়ে যাক এরকম না, বাদ বাকি বাংলাদেশে এটার একটা স্থান থাকুক, এটা হচ্ছে আমার চাওয়া। যারা এখন ক্যালিগ্রাফি করতেছে তাদের জন্য আমার বক্তব্য থাকবে, যারা নতুন, আমি তো উপদেশ বা কিছু নির্দেশ দিতে পারি না, আমি তাদেরকে অনুরোধ করব যে কাজ যারা করে যাচ্ছ নতুন, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা ফলো করো বেশি। আমরা আগে যেটা করতাম, তখনের সময়ের সাথে আসলে কোয়ান্টিটিটা দরকার ছিল। এখন হচ্ছে পাল্লার যুগ, হ্যাঁ, প্রতিযোগিতার যুগ। আমাকে প্রতিদিন ভাবতে হয়, আমি আসলে এমন না যে আমি এখন ক্যালিগ্রাফি শেখাই দেখে আমি যে খুব আগায় গেছি এরকম না। আমার স্টুডেন্টের সাথে কিন্তু আমার পাল্লা দিতে হয়। আমি কিন্তু এটা ভাবি যে আমার স্টুডেন্ট ওই কাজটা করছে, ওর কাজটা তো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু এই কাজটা তো আমার আমার ভিতরে আরো শক্তি যোগায়, আমি আরো ভালো কাজ করব। মানে আমি মানুষের কল্পনার থেকেও আগায় থাকবো। প্রত্যেকের চাওয়া পাওয়াটা এই জায়গায় থাকা উচিত যারা কাজ করতেছে, যে মানুষ কোনটা কল্পনা করে, আমি যেটা করব ওইটা যেন প্রথম দেখে, এরকম একটা অবস্থা থাকতে হবে সবার। তাহলে আস্তে আস্তে আগায় যাবে। আর কোয়ালিটিটাই খুব বেশি জোর দিতে হবে, কারণ কোয়ালিটি যত ভালো হবে কাজের মান তত ভালো হবে এবং বাজারে কাজটা অত বেশি সমাদৃত হবে। তো যারা কাজ করতেছে আমি মনে করি কাজ করতে থাকুক, নিঃস্বার্থভাবে কাজ করতে থাকুক, দেশের জন্য, ইসলামের জন্য, নিজের জন্য, সবার জন্য কাজ করতে থাকুক। এভাবে চলতে থাকলে এখন যেভাবে চলছে একটা সুন্দর সুষ্ঠু সংস্কৃতি, আমাদেরকে যদি প্রপার সাহায্য করা হয় আমরা অনেক দূর আগায় যেতে পারবো ইনশাল্লাহ। দর্শক, আমরা একটি শিল্প নিয়ে আলোচনা করছিলাম, শিল্পের চর্চা নিয়ে আলোচনা করছিলাম এবং শিল্পীর সাথে আলোচনা করছিলাম, শিল্পীর মুখ থেকে তার কথাগুলোকে শুনছিলাম। দর্শক, ক্যালিগ্রাফি বা গ্রাফি দিয়ে শুধু নিছক কোনো দেওয়াল লিখন নয়, বা শুধু কিছু অক্ষর যেগুলোকে আমরা দেওয়ালে লিখে দিলাম বা কাগজে লিখে দিলাম এরকম নয়, বা কোনো পোর্ট্রেটে রেখে ফেললাম এরকম নয়। এটা একটা শিল্প। আর শিল্পের চর্চা সবার পক্ষে করা সম্ভব নয়। শিল্প বা শিল্পী হতে হলে বিশেষ গুণ বা বাই বর্ন, জন্ম থেকেই কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করতে হয় শিল্পের চর্চার জন্য বা শিল্পের চর্চা করতে পারার জন্য। যারা এই বিশেষ গুণটা নিয়ে জন্মগ্রহণ করে নিঃসন্দেহে তারা অনেক ভাগ্যবান বা অনেক ভাগ্যবতী। তারা আমাদের বর্তমানে ক্যালিগ্রাফির বেশ চর্চা চলছে, অনেকেই করছে, ওসাইদ মোহাম্মদের মতো আরও অনেকেই আছে, অনেকেই কাজ করছে, সবার কাজই কম বেশি মাশাআল্লাহ সুন্দর। তবে ওসাইদ মোহাম্মদ যে কাজটি করে সবার নজরে এসেছে, তার শিল্পী সত্তার বিকাশ হয়েছে, মানুষের কাছে পরিচিত, সেই কাজটা দেখেও আমরা সবাই খুশি হয়েছি সেই জায়গা থেকে। বিশেষ করে সেই সময়ের কনটেক্সটে এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। দর্শক, শিল্পের চর্চা বা ক্যালিগ্রাফির চর্চা তারা যেভাবে চাচ্ছে, তারা যেভাবে করছে, এটা আরও প্রসার হোক, আরও
প্রসার হোক, হয়তোবা আজ থেকে কিছু বছর পরে ওসাইদের সাথে আবার আমরা একদিন বসবো, সেদিন হয়তো ওসাইদকে আমরা বড় একজন শিল্পী হিসাবে পাবো আমাদের স্টুডিওতে। আমরা এই আশাটাই করি। দর্শক, আমরা এরকম না যে আমরা অনেক সাম্প্রতিক যাদের সাথে আলোচনা করি, অনেক বড় বিখ্যাত মানুষজন আসে, সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করছে, করে যায়, ব্যাপারটা এরকম না। আমরা এখানে আমাদের প্ল্যাটফর্মে আমরা সবাইকেই নিয়ে আসার চেষ্টা করি। যে লোকটা শুরু থেকে তার কাজগুলোকে করছে, যে স্ট্রাগল করছে, যে ফেল করছে বা যে সফল হয়েছে, সবাই আসছে, তার অভিজ্ঞতাগুলো শেয়ার করছে বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে। আমরা সব বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করি বা করার চেষ্টা করি আপনাদের জন্য। হয়তোবা আমাদের আলোচনা থেকে আপনাদের জন্য কোনো উপকারী কথা রয়েছে, কোনো দিক নির্দেশনা রয়েছে বা কোনো গাইডলাইন রয়েছে যেটা আপনাদের সবার কাজে আসবে বা আসতে পারে। দর্শক, সাম্প্রতিকের এই পর্বে আমরা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি আলামিন আলম। আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।